কার দৌড় কদ্দূর থেকে যে অনুশীলনের যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো দেখানো হচ্ছে। তো প্রথম প্রশ্ন তো দেখে নাও, যে প্রথম প্রশ্ন এক কী বলছে দেখো, উপনিষদে উক্ত চৈরাবেতি শব্দের অর্থ কী? উক্ত চৈরাবেতি শব্দের অর্থ কী? এগিয়ে যাওয়া। উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে এগিয়ে যাওয়া। উত্তরটা দেওয়া আছে দেখো, উত্তর হচ্ছে কি এগিয়ে যাওয়া। ঠিক আছে, তারপরে দেখে নাও, বলছে 1.2 উত্তরটা কি দেখো, যে পৃথিবী যে নিজের কক্ষপথে সূর্যের চারদিকে ঘুরছে এটা প্রথম প্রমাণ করেছিল কে? তো উত্তরটা দেওয়া আছে দেখো, উত্তর হচ্ছে কি কোপার্নিকাস। ঠিক আছে, 1.3 কি বলছে, ভাস্কো দা গামা ছিলেন একজন কোথাকার লোক বা কোথায় তার বাসভূমি ছিল? তার উত্তর কী হবে? পর্তুগিজ। 1.4 কি বলছে, যে বৈজ্ঞানিক কারণে আপেল দৌড়ায় মাটির দিকে সেটি হচ্ছে কি, কোন গতি? সেটা হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তির জন্য। ঠিক আছে, 1.5 কি বলছে, 1.5 হচ্ছে আইনস্টাইন ছিলেন কোন সময়কার বিজ্ঞানী? তাহলে তিনি ছিলেন একজন ঊনবিংশ শতকের বিজ্ঞানী। ঠিক আছে, উত্তরটা হবে কি? উত্তরটা হবে ঊনবিংশ শতক। শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান দেখো, এফিড ওড়বার সময় প্রতি সেকেন্ডে ড্যাশ বার ডানা নাড়ায়। তাহলে কতবার ডানা নাড়ায়? প্রতি সেকেন্ডে সে 400 বার ডানা নাড়ায়। উত্তর হবে কত? 400। গমন শক্তিতে বিচার করতে হয় সবসময় ড্যাশ মাপ হিসাব করে। কী মাপ হিসাব করে? তাহলে উত্তর হবে কি, দৈহিক ওজনের উপর হিসাব করে মূলত গমন শক্তিটা হিসাব করতে হয়। 2.3 কি বলছে দেখো, গোবি মরুভূমিতে ড্যাশ নামে একটি হরিণ আছে। তাহলে কী নামে? গ্যাজেলি। উত্তর হবে কি? গ্যাজেলি। 2.4 কি বলছে দেখো, ড্যাশ টার্নাস প্রতি বছরে 11,000 মাইল একবার উড়ে আসে, আবার পরে ফিরে যায়। তাহলে উত্তর কী হবে? মেরু প্রদেশের 11,000 মাইল উড়ে আসে। ঠিক আছে, তারপরে দেখো এটিপির ফুল ফর্ম। 2.5 কী বলছে, এটিপির ফুল ফর্ম। তাহলে এটিপির ফুল ফর্ম হচ্ছে এডিনোসিন ট্রাইফসফেট। বানানটা দেখবে ভালো করে, এডিনোসিন ট্রাইফসফেট। 3 দাগে দেখো, অতি সংক্ষিপ্ত আকারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তো দেখো, অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখানো যায় বা দেখা যায় তেমন দুটি প্রাণীর নাম। তাহলে অণুবীক্ষণের সাহায্যে দেখা যায় এমন দুটি প্রাণীর নাম হচ্ছে কি, এই যে অ্যামিবা ও প্যারাসমোডিয়াম। উত্তর হবে কি? অ্যামিবা ও প্যারাসমোডিয়াম। 3.2 কি বলছে দেখো, শামুক চলে যাওয়ার সময় রেখে যাওয়া যে জলীয় চিহ্ন সেটি আসলে কি? তাহলে শামুক রেখে যাওয়া জলীয় চিহ্ন আসলে শামুকের কি, মুখের লালা। উত্তরটা হবে কি? মুখের লালা। আমাদের নিজের শরীরের মধ্যে এক রকমের ভবঘুরে সেল আছে। সেলটিকে ভবঘুরে বলা হয়েছে কেন? তো ভবঘুরে কথার অর্থ হচ্ছে যারা নানা স্থানে ঘুরে বেড়ায়। শরীরের সেই সমস্ত সেলটি অ্যামিবার মতো কি, সেই সেলটি অ্যামিবার মতো এক জায়গা থেকে অন্য একটা জায়গায় কি যেতে পারে। ঠিক আছে, তাই একে ভবঘুরে সেল বলা হয়েছে। 3.4 দেখো কী বলছে, যে নানা জাতের খরগোশের মধ্যে গতির তারতম্য দেখা যায়। কয়টি খরগোশের জাতির নাম লেখো। তাহলে এরকম কয়েকটি খরগোশ জাতির নাম লিখতে হবে। যে কয়েকটি খরগোশ জাতির নাম হচ্ছে কি দেখো, ক্যালিফোর্নিয়ার খরগোশ, নিউজিল্যান্ডের লাল খরগোশ, নিউজিল্যান্ডের হোয়াইট খরগোশ এবং জ্যাক র্যাবিট প্রভৃতি হচ্ছে নানা জাতের খরগোশ। ঠিক আছে, 3.5 কী বলছে দেখো, কোন কোন পতঙ্গ উড়বার সময় তাদের ডানা প্রচণ্ড জোরে নাড়ে এবং তোমার চেনা কয়েকটি পতঙ্গের নাম লেখো। এরকম, তাহলে দেখো তোমার চেনা কয়েকটি পতঙ্গের নাম কি কি আছে দেখো, প্রজাপতি লিখতে পারো, ফড়িং লিখতে পারো এবং আরশোলা, মাছি, এবং এগুলো হচ্ছে সবই উড়বার সময় কি করে, প্রচণ্ড জোরে নাড়ে। ঠিক আছে, 3.6 কী বলছে দেখো, কত সামুদ্রিক জীব গা ভাসিয়ে মাইলের পর মাইল পাড়ি দেয়, তার হিসাব আমরা রাখি না। কয়েকটি সামুদ্রিক প্রাণীর নাম। তাহলে কয়েকটি সামুদ্রিক প্রাণীর নাম তোমরা লিখে নেবে, যে তিমি, হাঙর, কুমির, ডলফিন, অক্টোপাস প্রভৃতি হচ্ছে কি বিভিন্ন সামুদ্রিক প্রাণী। 3.7 কী বলছে, রক্ষে এই যে লেখক কোন বিষয়কে সৌভাগ্য বলে মনে করেছেন এবং কেন? তো লেখক জীবনে চলার গতিকে সৌভাগ্য বলে মনে করেছেন। পৃথিবী কোনো প্রাণী সৃষ্টির আদিকাল থেকে কি চলা থামায়নি, তাই পৃথিবীর জীবনের অস্তিত্ব বজায় আছে, কারণ চলমানই জীবন আর থেমে যাওয়াই হচ্ছে মৃত্যুর সমান। ঠিক আছে,
এই 3.8 কি বলছে দেখো, যে প্যারাসমোডিয়াম কীভাবে চলাফেরা করে। তাহলে দেখো, প্যারাসমোডিয়াম নামক এককোষী প্রাণীর দেহে অসংখ্য চুলের মতো সরু সরু সিলিয়া থাকে। হাজার হাজার দাঁড়ের মতো দাঁড়ের সাহায্যে নৌকো যেমন কি গতি পায়, তেমনি প্যারাসমোডিয়ামও তেমনি অসংখ্য সিলিয়ার সাহায্যে এগোতে ও পিছোতে পারে। 3.9 কি বলছে দেখো, প্যারাসমোডিয়াম ছাড়া দুটি এককোষী জীবের নাম লেখো। তাহলে প্যারাসমোডিয়াম ছাড়া দুটি এককোষী জীব হচ্ছে কি অ্যামিবা ও ইউগ্লিনা। 3.10 কি বলছে দেখো, তার চলাফেরার ভঙ্গি ভারী মজার। কার চলাফেরার ভঙ্গি কথা এখানে বলা হয়েছে, তার মজার কী হবে। দেখো 3.10 দেখো, অ্যামিবার চলাফেরার ভঙ্গি কথা এখানে বলা হয়েছে, কারণ অ্যামিবার চলাফেরার ভঙ্গিটা মজার কেন, তো দেখো এককোষী অ্যামিবা তার দেহের খানিক প্রোটোপ্লাজমের সামনে গড়িয়ে যায়, ফলে সৃষ্টি হয় ক্ষণপদ, আর এই ক্ষণপদের সাহায্যে সে প্রোটোপ্লাজমকে এগিয়ে দেয়। এইভাবে কয়েক মিনিটে মাত্র কয়েক মিলিমিটার চলার মন্থর গতিকে লেখক মজার বলে মনে করেছেন। 3.11 কি বলছে দেখো, গমনে সক্ষম মাছ ও গমনে অক্ষম প্রাণীর নাম লেখো। তা উত্তর কী হবে দেখো, গমনে সক্ষম মাছ হচ্ছে ক্লামাইডোমোনাস এবং গমনে অক্ষম প্রাণীর নাম হচ্ছে স্পঞ্জ। 3.12 কী হবে, যে কয়েকটি হক জাতীয় পাখির নাম লেখো। তাহলে কয়েকটি হক জাতীয় পাখির নাম কি, চিল, ঈগল, শিকারি বাজ, পেঁচা প্রভৃতি হচ্ছে হক জাতীয় প্রাণী। 3.13 কি বলছে দেখো, আফ্রিকার কি কি জাতীয় পাখি ওড়া ছেড়ে হাঁটার পারদর্শী হয়ে উঠেছে। তাই উত্তর দেখো, আফ্রিকার ইন জাতীয় পাখি কোনো এক সময় উঠতে সক্ষম ছিল, কিন্তু তারা এখন আর ওড়া ছেড়ে দিয়ে তখন তারা কি হাঁটায় পারদর্শী হয়ে উঠেছে। 3.14 কি বলছে দেখো, ক্রমবিকাশের পথ পরিক্রমায় ঘোড়ার আঙ্গুলের কোন পরিবর্তন ঘটেছে। তাহলে ক্রমবিকাশের ইতিহাসে থেকে জানা যায় যে ঘোড়ার পূর্বপুরুষের এখনকার মতো পায়ে খুর ছিল না, 5টি করে আঙুল ছিল, কিন্তু বিকাশের পথে আঙুলগুলি বিলুপ্ত হয়ে কেবল তাদের মাঝের আঙুলগুলি খুরে পরিণত হয়েছে। 3.15 কি বলছে, পাঠ্যাংশে রয়েছে এমন একটি নিশাচর প্রাণীর নাম। তাহলে উত্তর কী হবে, পাঠ্যাংশে রয়েছে এমন একটি নিশাচর প্রাণীর নাম হচ্ছে শিয়াল। 4 কি বলছে দেখো, টিকা। হিয়েংসাং দেখো, হিয়েংসাং একজন চীনা পর্যটক যিনি বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতবর্ষে আসেন। ভারতে নালান্দা বৌদ্ধবিহার তিনি পড়াশোনা করেন এবং ভারত থেকে তিনি স্বদেশে ফিরে তিনি ভারত ভ্রমণ বিষয়ক একটি গ্রন্থ লেখেন। তার এই গ্রন্থ থেকে তৎকালীন ভারতের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ও ধর্মীয় জীবনের সম্পর্কে নানা তথ্য জানা যায়। শ্রীজ্ঞান দীপঙ্কর, তার উত্তর কি দেখো, আদিনাথ চন্দ্রগর্ভ 980 খ্রিস্টাব্দে বাংলাদেশের বিক্রমপুরে জন্মগ্রহণ করেন। মাত্র 19 বছর বয়সে নানা শাস্ত্র পাঠ করে উদন্তপুরী এবং মহাবিহার থেকে শ্রীজ্ঞান উপাধি লাভ করেন। তার জ্ঞানের জন্য তিনি অতীশ উপাধি লাভ করেন। পাল রাজা মহিপালের আমলে তিনি বিক্রমশিলা মহাবিহারের অধ্যক্ষ পদে নিযুক্ত হন। পরে তিব্বতে গিয়ে বহু সংস্কৃত ও পলি ভাষায় লেখা বৌদ্ধ গ্রন্থ ভোট ভাষায় তিনি অনুবাদ করেন। ভাস্কো দা গামা, তা ভাস্কো দা গামা হচ্ছেন একজন পর্তুগিজ পর্যটক। তিনি সমুদ্রপথে সুদূর ইউরোপ থেকে ভারতবর্ষে তথা প্রাচ্য দেশের পথ আবিষ্কার করেন। 1498 খ্রিস্টাব্দে ভারতের কালিকট বন্দরে পৌঁছান। প্রাচীন ও পাশ্চাত্যের যে মেলবন্ধন ঘটানোর জন্য তার এই ভারতে আগমন এক ঐতিহাসিক ঘটনা। শঙ্করাচার্য, কেরল রাজ্যের কালাদি গ্রামে 788 খ্রিস্টাব্দে শঙ্করাচার্য জন্ম হয়। তিনি অদ্বৈত ও বেদান্তের চর্চা করেন। মূল উপনিষদের ভাষ্য সহ বহু স্তোত্র তিনি রচনা করেন। তার পায়ে হেঁটে তিনি সমস্ত ভারতের দক্ষিণ, পূর্ব, পশ্চিম পরিভ্রমণ করেন ও 4 প্রান্তে 4টি মঠ স্থাপন করেন।
5-এর দাগে কী বলছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। তার উত্তর দেখো যে প্রাণী মাত্রই খাবার সংগ্রহ করতে হয়। এখানে গাছ কীভাবে তার না দৌড়ে খাবার সংগ্রহ করতে পারে তার লেখো। তা দেখো, সবুজ ক্লোরোফিল গাছ সালোকসংশ্লেষের পদ্ধতিতে নিজের খাবার তৈরি করে। মূলের সাহায্যে গাছ মাটির নিচ থেকে খনিজ লবণ মিশ্রিত জল সংগ্রহ করে ও গাছের সবুজ পাতার পাঠিয়ে দেয়, এবং কি পরিবেশ থেকে সংগৃহীত কার্বন ডাইঅক্সাইড, পাতার সবুজ ক্লোরোফিল ও সূর্যের আলোর উপস্থিতিতে পাতার শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়। তাই গাছকে খাদ্য সংগ্রহ করার জন্য তারা চলাফেরা করে বেড়াতে হয় না। 5.2 কী বলছে দেখো, প্রবন্ধের লেখক জানিয়েছেন যে খাবার সংগ্রহ কারণে প্রাণীরা এক জায়গায় স্থানীয় না হয়ে দিকে দিকে পরিভ্রমণ করে। তুমি কি এই মতটিতে সমর্থন করো? তোমার উত্তরটি সাপেক্ষে যুক্তি দাও। তো উত্তরটা দেখে নাও যে খাবার সংগ্রহের জন্য প্রাণীরা এক জায়গা থেকে স্থানীয় হয়ে নানা স্থানে পরিভ্রমণ করে। শিবতোষ মুখোপাধ্যায় এই মতটি আমি সমর্থন করি। শিবতোষ মুখোপাধ্যায় যে লেখক আর কি, তিনি শুধুমাত্র খাদ্য সংগ্রহের জন্যই প্রাণীরা ভ্রমণ করে না, কিন্তু শুধুমাত্র খাদ্য সংগ্রহ করার জন্যই প্রাণীরা ভ্রমণ করে না। আরও কয়েকটি কারণ, যেমন বাসস্থান খোঁজার জন্য, আত্মরক্ষার জন্য, বংশবিস্তারের জন্য, এক কথায় অভিযোজনের জন্য প্রাণীদের বিভিন্ন স্থানে পরিভ্রমণ করতে হয়। তবে যেহেতু প্রাণীরা নিজেরা তৈরি করতে পারে না, তাই খাদ্যের সন্ধানে তাদের পরিভ্রমণ করার একটি কারণ। এ বিষয়ে আমি লেখকের সঙ্গে একমত। 5.3 কী বলছে দেখো, যে গমনাগমনের প্রকৃতি মাধুর্য তোমার চোখে পড়ে। সাধারণত উচ্চতর প্রাণীদের মধ্যে যে পাঠ্যাংশে উচ্চতর প্রাণীদের গমনাগমনের যে মাধুর্য কীভাবে প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো। উত্তর দেখো যে লেখক পাঠ্যাংশে নানা উচ্চতর প্রাণী যেমন চিতা, নেকড়ে, গ্যাজেলি হরিণ, কুকুর এদের গমনের পদ্ধতি বর্ণনা করেছেন। এই সব প্রাণীরা দ্রুততার সঙ্গে তাদের গমন ভঙ্গি বিচিত্র। 30 পাউন্ড ওজনের চিতা দৌড়ায় ঘন্টায় 70 মাইল, অথচ নেকড়ে চিতার এই ওজন হওয়া সত্ত্বেও ঘন্টায় 36 মাইল দৌড়ায়। হিপো 1800 পাউন্ড ওজন নিয়ে ঘন্টায় প্রায় 20 থেকে 30 মাইল যেতে পারে। আবার গ্যাজেলি হরিণ 80 পাউন্ড ওজন নিয়ে প্রায় ঘন্টায় 60 মাইল দৌড়াতে পারে। কেউ পায়ের সাহায্যে, কেউ আবার ডানার সাহায্যে ভর দিয়ে পাখনা ব্যবহার করে মাইলের পর মাইল ছুটে চলে, ওড়ে বা ভেসে বেড়ায়। এইসব প্রাণীরা গমনের কৌশল, শারীরিক গঠন এবং গতিবেগ বৈচিত্র্যপূর্ণ। তো 5.4টা দেখে নাও, বলছে এ পথে আমি যে গেছি রবীন্দ্রসঙ্গীতের অনুসঙ্গীত পাঠ্যাংশের কোন প্রসঙ্গ ব্যবহার করা হয়েছে? উত্তর দেখো, কার-দর কদ্দূর বিজ্ঞানমূলক প্রবন্ধে শিবতোষ মুখোপাধ্যায় বিভিন্ন প্রাণীর বিচিত্র গমনের ব্যাপারে বলতে গিয়ে বাগান শামুকের প্রসঙ্গ এনেছেন। শামুক তার প্রসারিত মাংসল পা দিয়ে চলার সময় পথে রেখে যায় একটা জলীয় পদচিহ্ন। এমন পদচিহ্ন দেখে কি মনে হতে পারে তা কৌতুক সুরে জানতে গিয়ে তিনি জুৎসুই রবীন্দ্রসঙ্গীতের প্রসঙ্গ এনেছেন। 5.5টা দেখে নাও, বলছে এরকম মনে করলে ভুল হবে যে কোন দুটি বিষয় ভুল সাপেক্ষে এমন বক্তব্য করা হয়েছে। বলছে হালকা কোনো পাখির হাওয়ার মধ্যে তীরের মতো ছুটে চলে যাওয়া, অপরদিকে অত্যাধিক ওজন নিয়ে একটি হিপোর কাদা ভেঙে থপথপ করে যাওয়া, এই দুইয়ের গমনের প্রসঙ্গে আলোচ্য মন্তব্যটি করা হয়েছে। আসলে গমন শক্তির বিচার করতে হয় সর্বদা দৈহিক ওজনের পরিমাণ হিসেব করে। 5.6টা দেখে নাও, উচ্চতর জীবদের পেশির কাজ করার ক্ষেত্রে কীভাবে শক্তি উৎপাদিত হয়?
তো উচ্চতর জীবকুল পেশি সঞ্চালনে তার গমন অঙ্গ নাড়াতে পারে। আর এই পেশি যখন কাজ করে তখন এডিনোসিন ট্রাইফসফেট অর্থাৎ এটিপি নামক একটি রাসায়নিক পদার্থ ক্রিয়া শক্তি উৎপাদন হয়। 5.7 দেখে নাও যে ক্রমবিকাশের ইতিহাসে জানা যায় এই প্রসঙ্গে লেখক কোন তথ্যের অবতারণা করেছেন। তো ক্রমবিকাশের ইতিহাস থেকে জানা যায় যে ঘোড়ার পূর্বপুরুষে এখনকার মতো পায়ে খুঁত ছিল না, 5টি করে আঙুল ছিল, কিন্তু বিকাশের পথে অঙ্গুলিগুলি বিলুপ্ত হয়ে কেবল মাঝের অঙ্গুলিগুলি খুরে পরিণত হয়েছে। লেখক উদ্ধৃত অংশে এই প্রসঙ্গটি উল্লেখ করেছেন। 5.8 কি বলছে দেখো, বলছে মনের দৌড়ে মানুষ চ্যাম্পিয়ন। এমন কয়েকজন মানুষের কথা লেখো যাদের শারীরিক অসুবিধা থাকলেও মনের দৌড়ে তারা সত্যিই প্রকৃতি চ্যাম্পিয়ন হয়ে উঠেছেন। তাহলে মনের দৌড়ে চ্যাম্পিয়ন এমন কয়েকজন মানুষ হচ্ছে কি স্টিফেন হকিং, যিনি সম্পূর্ণ অথর্ব হওয়া সত্ত্বেও একজন বিশিষ্ট বিজ্ঞানী। হেলেন ক্লার, যিনি অন্ধ ও বধির হওয়া সত্ত্বেও সমাজসেবামূলক কাজে বিশ্বখ্যাতা। তারপরে কি বলেছে, গ্রিক কবি হোমার ছিলেন একজন অন্ধ, অথচ তার রচিত 2 কাব্যগ্রন্থ ইলিয়াড ও ওডিসি কি তাকে এনে দিয়েছেন বিশ্বখ্যাতি। এভাবেই বিথোফেন, ভ্যান গখ, সুধাচন্দ্রন, মাসুদুর রহমান নামও করা যেতে পারে। ঠিক আছে, এই সমস্ত যাদের হচ্ছে ফিজিক্যাল সমস্যা রয়েছে তা সত্ত্বেও তারা বিশ্বখ্যাতি অর্জন করেছে। 5.9 দেখো, বলছে মানুষ এখন শুধু নিজেই চলে শান্ত নয়, নিজের চলার ছাড়াও বর্তমানে মানুষ আর কি জিনিস চালাতে সক্ষম। দেখো উত্তর দেখো কি হবে, মানুষ শুধু নিজেই চলে না, সে চালকও। সে জলের চালায় জাহাজ, ট্রেলার, স্টিমার, আরও নানা রকম জলযান। স্থলপথে চলেছে কি বাস, লরি, গাড়ি, এই সমস্ত। এর সঙ্গে রেলগাড়ি ছুটিয়ে মানুষ কি নিমেষে দূর দূরান্তে পৌঁছাতে পারছে। মানুষ আকাশও জয় করেছে, চলছে প্লেন, জেট প্লেন। মহাকাশেও মানুষের পদচিহ্ন অঙ্কিত হয়েছে। রকেটে করে সে ভিন গ্রহে পাড়ি দিয়েছে। 5.11 দেখো, যে এ যাত্রা তোমার থামাও। লেখক কাকে একথা বলেছেন? এর কোন উত্তর তিনি কিভাবে পেয়েছেন? দেখো উত্তর দেখো, লেখক শিবতোষ মুখোপাধ্যায় আলোচ্য মন্তব্যটি পৃথিবীর উদ্দেশ্যে এখানে করেছেন। এখানে প্রবন্ধকার পৃথিবীর কাছে জানতে চেয়েছেন যে তার এত চলার কি প্রয়োজন, সে কেনই বা এত তাড়াহুড়ো করে চলেছে। তার সেই প্রশ্নের উত্তরে পৃথিবী জানিয়েছেন যে থেমে যাওয়া মানে হচ্ছে জীবনের শেষ, কারণ গতি হলো বেঁচে থাকার একটি প্রতীক।